সবাই স্টপ থাকে। আজকের উপস্থান করবো হচ্ছে 380 পড়াইছিলেন পিআরবি হচ্ছে স্যার। 380 থেকে 380। খতিয়ান থেকে শুরু করব। আমরা গতকাল পড়াইছিলাম হচ্ছে পিছন থেকে, ওগুলো আমি দুইটা দ্বারা ইম্পর্টেন্ট থেকে পড়াইছি। কেউ বলেন নাই যে আমাদের 300 পরে চলতেছে, আমি মাঝখানে ওখান থেকে আলোচনা ছিল দেখে ওই পরে দুইটা পিআরবি পড়াইছিলাম। তো আমরা পড়েছিলাম জেনারেল ডায়েরি 377। 377 মোটামুটি ওটা আরেকটা বিস্তারিত আমরা যাবো, সমস্যা নাই মনে রাখার জন্য। তো 378 78 পড়েছিলাম 79 কোশ্চেন শিখতেছেন। পলাতক পলাতক আসামির তালিকা। পলাতক আসামির তালিকা তিনশো হুম। আটাত্তর এবং 379 ছিল সম্পত্তি সংক্রান্ত আমাদের জব্দ চুরি মালখানা রেজিস্টার করছিলাম। তো আজকে দেখবো 380 থেকে 390, সবাই একটু মনোযোগ দিন। আজকে যেটা দেখবো খতিয়ান রেজিস্টার। খতিয়ান রেজিস্টার, খতিয়ানকে বলা হচ্ছে থানার আয়না। মনোযোগ দিন, লেখা দেখা যাচ্ছে কিন্তু জানেন, একটু আমাকে জানায়। খতিয়ানকে বলা হচ্ছে কি থানার আয়না। সবাই একটু মনোযোগ দিন, যাদের বই আছে। আপনাদেরকে পিআরবির একটা মোটামুটি দিচ্ছে, এটা একটু ভালো করে প্রিন্টে পড়ে ফেলেন, 4-5 পাতা পড়ে ফেলবেন, এটা পড়লে হয়ে যাবে ইনশাল্লাহ। আর এমসিকিউ টেস্টে যা পরীক্ষা নিচ্ছি ইনশাল্লাহ এগুলো পরীক্ষা দেন, আর টেনশন করা লাগবে। আর এমসিকিউ গুলো সামনে যে পরীক্ষাগুলো আসতেছে, আজকে দেখে মুসলিম ভাই দেখি 50-50 পাইছে। তো যে এখন থেকে যে পরীক্ষাগুলো হবে মোটামুটি একটু কঠিনই হবে, একটু ওইভাবে প্রস্তুতি নিয়ে। তাহলে খতিয়ান রেজিস্টার, খতিয়ান। তাহলে প্রথমে বলছি খতিয়ানকে বলা হচ্ছে থানার আয়না। 380 বিধি, যে প্রাথমিক তথ্য ব্যবহৃত এমন যে সকল আমাদের যেহেতু আয়না বলা হচ্ছে, তার মানে অল আর ইনকগনিজেবল অফেন্সেস, অপরাধগুলো কি একটা বিপি ফর্ম রয়েছে, সেটা হচ্ছে 69 ফর্মে। এবার এটা পর্যায়ক্রমে কালানুক্রমে এটা রাখা হচ্ছে, একটা রেজিস্টার আছে, খুব সুন্দর একটা রেজিস্টার থানায়। যারা দেখছেন থানায় কাজ করছেন, তো এখান থেকে এমসিকিউ আসবে, লিখে রাখেন। আমি যেগুলো যেগুলো বলি যে এখান থেকে টাচ করবে এমসিকিউ আসবে। এখান থেকে কি প্রশ্ন আসবে, এমসিকিউ আসবে জানেন? আসবে জানেন, অলরেডি এখান থেকে আসছে। লিখবে যে বিদেশি সংক্রান্ত, যে দণ্ডিত বা সন্দিগ্ধ বিদেশি যদি ব্যক্তি থাকে, লাল কালি দ্বারা লিখতে হবে কোন কলামে। এমসিকিউ আসবে কোন কলামে, কলাম 12 না 13 না 14 না 15 16 17। পরীক্ষা আসছে 18 19 20। এখন 18 19 20 কিন্তু এই কলামটা, এখানে মোট কলামটা আছে 23টা। আপনাদের আমার কাছে নাই, আপনারা একটু দেখে নিয়েন, আমার কাছে ছবি ছিল যদি। 23টা কলাম আছে, এই খতিয়ান রেজিস্টারে 23টা কলাম আছে। বুঝতে পারছেন? যে প্রথম বলছে যে এটা কোনো বিপি ফর্মটা পরীক্ষা আসবে না। তো এটা এটা কি করবে, যে কালানুক্রমিক ভাবে এটা রাখা 23টা কলাম লিখবে, যে মামলার নাম্বার থাকবে, বাদী নাম্বার থাকবে, মামলা চার্জশিট ফাইনাল, যে পুলিশ রিপোর্ট লেখা থাকবে, 5 প্রকারের 5টা কলামে কিন্তু 23টা একদম মামলা নিষ্পত্তি, খালাস, বা এটা কি বিসিএনপি, কোন রেজিস্টার, দণ্ডপ্রাপ্ত কি কি, মানে টোটাল মামলার যে সকল খতিয়ানটা দেখলে বোঝা যায় একটা মামলা কি ধরনের বা রূপ ধারণ করে, বা মামলার নিষ্পত্তি পর্যন্ত, মামলার সাজা দণ্ড কি কি সবই আছে ওখানে। মতবাদ, ঠিক আছে, ইনস্পেকশন হলে কি কি সবই আছে। তাহলে কলাম এখানে আমরা 23টা কলাম, তো আমরা ওইভাবে এত বর্ণনা করার দরকার নেই। এখানে মোটামুটি যে কলাম গুলো নিয়ে আসা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, দেখা যায় এখানে আপনাদের, দেখা যাচ্ছে? আচ্ছা। না স্যার, ওইভাবে তো আসে নাই স্যার। আচ্ছা, দেখা যায় না দেখা যায়। না স্যার, দেখা যায় না। আচ্ছা ঠিক আছে, আমি বলি আপনার শুনুন। কলামে একে দেখবেন যে মামলার প্রাথমিক তথ্য বিবরণীর নম্বর উল্লেখ থাকবে প্রথমে 1 নম্বর কলামে। 1 নম্বর, এটা লেখা দরকার না, জাস্ট আমি এমসিকিউর জন্য বলতেছি, ওইটা পরীক্ষা আসবে। প্রত্যেক মাসে মামলাগুলো ধারাবাহিকভাবে সন্নিবেশ করতে হবে, মানে ধারাবাহিকভাবে লিখবেন, এবং বিভিন্ন যে মামলাগুলো যেভাবে আসছে সে অনুযায়ী ঘরে লিপিবদ্ধ করতে হবে। কলাম 3, কলাম 3-এ বলছে লাল কালি দিয়ে, এটা ইম্পর্টেন্ট, কলাম লাল কালি দিয়ে সিটি অক্ষর দুটি গবাদি পশু চুরিকে, মানে গবাদি পশু চুরি হলে এই যে সিটি দিয়ে আলাদা, সিটি, সিটি এই যে এরকম লিখতে হবে। কাউটিতে কি, থেফট, মানে লাল কালি দিয়ে যে গবাদি পশু চুরিকে পৃথক করে, সিতে হচ্ছে কাউটিতে থেফট, লাল কালিতে লিখতে হবে, এটা এমসিকিউ। 4-5, কলাম 4-5 ম্যাজিস্ট্রেট কর্তৃক গৃহীত অর্থের পরিমাণ লিখতে হবে, ম্যাজিস্ট্রেট কর্তৃক কোন অর্থের পরিমাণ হয় সেটা লিখতে হবে। যে ক্ষেত্রে, এই ক্ষেত্রে যদি কেউ তদন্তকে প্রত্যাহার করে, অভিযোগকারীকে যে মূল্য উল্লেখ করবেন, এবং সেই মূল্যের আদালতে যদি এবার কোনো মত প্রকাশ, তাও গ্রহণ করতে হবে। কোনো মত প্রকাশ করলে সেটা গ্রহণ করতে হবে। কলাম 13 ভেরি ইম্পর্টেন্ট, প্রতি বছর অর্থ বছর শেষে অবশিষ্ট যে বিচারাধীন ব্যক্তির সংখ্যা পেন্সিল দ্বারা লিখতে হবে। তবে চূড়ান্ত স্মারক প্রাপ্তির পর সংশোধন করতে হবে, চূড়ান্ত প্রাপ্তি যখন পাবেন তখন এটা সংশোধন করতে হবে। এই যেটা বলছিলাম এমসিডি 18 19 20, এটাই যে সব দণ্ডিত এবং সন্দিগ্ধ বিদেশি ব্যক্তি লাল কালি দ্বারা লিখতে হবে। এটা একটা এমসিকিউ, এবং বলতে পারে যে দণ্ডিত বিদেশে কোন কলামে লিখতে হবে। লিখতে পারে যে এই যে লাল কালিতে দুটি অক্ষর গবাদি চুরিকে আলাদা করতে হবে, কত নম্বর কলামে, 3 নম্বর না 4 নম্বর না 5 নম্বর, এরকম প্রশ্ন করতে পারে। আচ্ছা, সর্বশেষ 23 নম্বর কলাম, যে থানা যখন পরিদর্শনকালে মামলা রেকর্ড পত্র কতদিন সংগ্রহণ করতে হবে, তার সহকারী সুপার বা আপনার এএসপি যিনি থাকবেন তিনি কি করবেন, লিপিবদ্ধ করবেন। সবসময় এটা খেয়াল রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই 380। আর আপনারা যেটা দেখতেছেন, এই এই ইন্সপেকশন যেটা 380, সকল আমলযোগ্য অপরাধগুলো এখানে এফআইআর হয়েছে সেগুলো লিপিত হবে, এবং বিভিন্ন অনুষদ সেটা দেখলেনি, মাসনে যে সিরিয়াল থাকবে, এবং এখানে এফআইআর ধাপে ধাপে থাকবে। গবাদি পশু সিটি লাল কাজে দেখতে পাচ্ছেন, বিদেশি
আসামি হলে লাল কায়দার ব্যবহার করতে হবে, এবং 22 ইন্সপেক্টর নির্ধারণ করবেন কত রেকর্ড সংগ্রহ করবেন, আদালত মন্তব্য লিখতে হবে 23 নম্বর কলাম। একটু দেখবেন এটা, ঠিক আছে? এটা একটু দেখতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 380টা আপনারা নিতে পারেন, এমসিকিউ হিসেবে নিতে পারেন, আর অন্য কোনো কিছু দরকার নেই। 381 মনোযোগ দেন। 381 সীমান্ত পাশের অপরাধী, যে সীমান্ত বা পাশ অপরাধী যে তালিকা, যে সীমান্ত এলাকার অপরাধী সংযোজন থাকলে তার তালিকা রাখতে হবে। প্রতিবেশী থানা বা মিলিয়ে হালনাগাদ রাখতে হবে। যে সীমান্তবর্তী এলাকায় দেখবেন যে এই যে অপরাধীগুলো থাকে, যে পার্শ্ববর্তী থানার দণ্ডিত এবং সন্দিগ্ধ ব্যক্তি তালিকা যেটা বলছে, যে পার্শ্ববর্তী থানা এলাকার দণ্ডিত এবং সন্দিগ্ধ ব্যক্তি তালিকা কিরকম, যে পার্শ্ববর্তী আপনার থানার যে এলাকাগুলো, যে গ্রামের দেখবেন যে বসবাসকারী দণ্ডিত কিছু লোক থাকবে, এবং এদের তালিকা অবশ্যই প্রত্যেক থানায় থাকবে, প্রত্যেক থানায়। পরিদর্শন করলে যে কেউ সফরে যদি আসে সিনিয়র কোন স্যাররা, তখন দেখবেন তালিকাগুলো, এবং তাদের এবং গ্রামের লোকজন, মানে গ্রামের যারা চৌকিদার রয়েছে, অপরাধের কর্মকর্তা চিনেন কিনা সেই ব্যাপারেও নিশ্চিত হবে যে চিনা যায় কিনা, এবং মাঝে মাঝে পরীক্ষা করবে। এবং প্রতি 3 মাস অন্তর অন্তর পরীক্ষা এমসিকিউ আসবে। এই পার্শ্ববর্তী দণ্ডিত সন্দিগ্ধ ব্যক্তি তালিকা কত মাস পর পর? 3 মাস অন্তর অন্তর সর্বশেষ হালনাগাদ সংযোজন হয়েছে কিনা এগুলো সিনিয়র স্যাররা দেখবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর দেখেন 382। 382 382 এটা হচ্ছে জরিমানা পরোয়ানা রেজিস্টার। এটা আপনার থানার কাজ, থানা যারা কাজ করেন, এটা সাব ইন্সপেক্টর দায়িত্বে থাকেন। স্যার স্ক্রিনে দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিনে তো সাক্ষ্য উঠে বসে আছে। হ্যাঁ, স্ক্রিনে সাক্ষ্য দেখা যাচ্ছে স্যার, ওই যে আপনি যেটা বলতেছেন দেখা যাচ্ছে না। ঠিকই আছে, এতক্ষণে বলতেছে না, এখন দেখা যায়? এখন দেখা যায়? জি স্যার, এখন দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই জরিমানার পরোয়ানা রেজিস্টারটা কি? যে থানার আওতাধীন, থানা আওতাধীন এলাকার পুলিশ কর্তৃক কি হবে, জরিমানা আদায়ের জন্য যে সকল গৃহীত পরোয়ানা ফর্ম, যে 72 রেজিস্টার রাখার কথা বলা রয়েছে এখানে। তো এখানে আরো একটা বিষয় রয়েছে যে যে কোন তারিখের মধ্যে এই পরোয়ানা ফেরত পাঠাতে হবে তা সুনির্দিষ্ট উল্লেখ করতে হবে। তো কথা বলবেন না, তো সাধারণত 6 মাসের অধিক হবে না। তো এখানে জরিমানা জরিমানা কি আংশিক হবে না পুরোপুরি পুলিশ নির্দেশ পরোয়ানা সেটা ফেরত পাঠাবে। তবে তারা নির্দেশ, এনে একটা জিনিস দেখেন, সবাই একটু খেয়াল করেন, এখানে একটু এমসিকিউ আছে। এখানে জরিমানা পরোয়ানা রেজিস্টার কোনো পরীক্ষা কোনো লিখিত কিছু নাই এখানে। এই এই জরিমানা পরোয়ানা রেজিস্টারে সাধারণত কে থাকেন? সাব ইন্সপেক্টর পদমর্যাদা অধস্তন কর্মকর্তা এ ধরনের তদন্ত করতে পারবে না। তো এখানে যখন পরোয়ানা বলে কোনো কার্যক্রম কৃতিত্ব থাকে না, নতুন পরোয়ানা জারি করার কোনো ভিত্তি সম্পর্কে নিশ্চিত করার লক্ষ্যে ম্যাজিস্ট্রেট নির্দেশ প্রদান কেবলমাত্র কোনো তদন্ত করতে পারবেন। এখানে একটা কথা আছে যে এই যে যারা জরিমানার টাকা এই থানায় কাজ করছেন, আছেন কেউ এখানে? জরিমানা পরোয়ানা রেজিস্টার দেখছেন? থানা আছেন এখানে? এখানে কেউ কেউ আছেন? কেউ কাজ করেন নাই থানায়? এই এই রেজিস্টার দেখেন নাই? দেখছি স্যার, জরিমানা রেজিস্টার দেখছি স্যার। কাজ করছেন? না, কাজ করি না স্যার, এমনি ওই যে আমার নাম ইন্ডুস করেন না, অন্য একজনের নাম ইন্ডুস করা ছিল স্যার। আচ্ছা, এখানে যাদের নিকট পাওনা জমি এই জরিমানা টাকা প্রদান করার সম্ভাবনা আছে, পুলিশ অফিসার অবিলম্বে কি করবে? পরোয়ানা ইস্যু করবে, এবং সংশ্লিষ্ট এলাকার ক্ষমতাসম্পন্ন ম্যাজিস্ট্রেট নিকট প্রতিবেদন দাখিল করবে। অন্যান্য ক্ষেত্রে এই যে জরিমানা টাকার যে উক্ত সব মন্তব্যের কলামে শুধু কোনো সম্পত্তি নিয়ে লিখিত করবে। যখন কোনো পরোয়ানা প্রথম পরোয়ানার পর সংগ্রহ করা হবে, তখন রেজিস্টার লাল কালিতে লিখতে হবে যে এটি নতুন ভুক্তি হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। মন্তব্যের কলামে মূল পরোয়ানার নম্বর এটা এখন পর্যন্ত আসে নাই। এই জরিমানা ইউআরএন থেকে এখন পর্যন্ত এমসিকিউ আসে নাই। কোনো খেলাপির মৃত্যুর ঘটনা অবহিত করা হলে উল্লেখিত ব্যক্তি কোন স্থানে কোন ধরনের সম্পত্তি রেখে গেছেন সে সময় একটি চূড়ান্ত আনুষ্ঠানিক তদন্ত করতে হবে। আদায়কৃত সকল জরিমানার অর্থ প্রপায়িত পরোয়ানার সঙ্গে জরিমানা রেজিস্ট্রার ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের নিকট অবিলম্বে প্রেরণ করতে হবে। এখানে একটু শর্ট দেখেন আপনারা, যেটা আপনাদের ইয়াতে আছে। জরিমানা ওয়ারেন্ট সংরক্ষণ করবে পিআরবি কত দেখলাম, বি ফর্ম হচ্ছে 72। ওয়ারেন্ট সাধারণত কত মাসের মধ্যে ফেরত পাবো আমরা দেখলাম? 6 মাসের মধ্যে। আর মেয়াদ শেষ হলো কি অবশ্যই ফেরত দিতে হবে। সম্পত্তি না থাকলে কি হবে লিখতে হবে, আমরা দেখলাম কোনো সম্পত্তি নেই, নো অ্যাসেট লিখতে হবে। নতুন ওয়ারেন্ট হলে লাল কালি দিয়ে নতুন ওয়ারেন্ট এন্ট্রি দিতে হবে। জাস্ট এখানে এইটুকু জরিমানা ওয়ারেন্টের ক্ষেত্রে নতুন ওয়ারেন্ট আসলে কোন কালিতে লিখতে হবে? জরিমানার আদায় রেজিস্টারের ক্ষেত্রে লাল কালি লিখতে হবে। জাস্ট এটা হলো এমসিকিউ, অন্য কোনো কিছু না, এটা এর মধ্যে আসে নাই। আর যে রেলওয়ে ফাইন ওয়ারেন্ট অনুসন্ধান 383-তে এটা just একটু নেন, এটা হলো আপনাদের
এই যে 383 যেটা, যে রেল আইন অনুসারে জারিকৃত জরিমানা পড়া তামিল হলো তা অনুসন্ধান করতে হবে, এই একই জিনিস। এখানে যে 1800, আমরা যখন এই যে রেল আইন পড়বো 1890 সালে যে আইন রয়েছে, সেখানে দেখবেন যে জারিকৃত জরিমানা পড়ানো তামিলের ক্ষেত্রে এই যে আদেশপত্র যে পুলিশ অফিসে থাকবে, তার প্রদত্ত ঠিকানায় অপরাধ খুঁজে যদি কোনো কারণে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে ওই দিন ইউনিয়ন চেয়ারম্যান বা স্থানীয় কোনো লোক থাকলে সেগুলোর মাধ্যমে কি করবে, প্রত্যয়ন দিবে যে এখানে উল্লেখিত লোক আর কোনো বসবাস করে না। এটা হলো 383। 384, মনোযোগ দেন, এটা ইম্পর্টেন্ট। এই যে অস্ত্র আইনের কথা বলছে 384, একটু মনোযোগ দেন, যে অস্ত্র আইনের অধীনে যারা অব্যাহতি পাবে, লাইসেন্স গ্রহণ করে ব্যক্তির তালিকা থাকবে থানায়। এটা জাস্ট হচ্ছে এমসিকিউ, বুঝতে পারছেন? এই 384টা অস্ত্র আইনে লাইসেন্সধারীর তালিকা রাখতে হবে থানায়। মনোযোগ দেন, অস্ত্রধারী লাইসেন্স তালিকা রাখতে হবে থানায়। এটা হলো বিবি ফর্ম 77। এই বিবি ফর্ম নিয়ে টেনশন না, বিবি ফর্ম পরীক্ষা কোনো সমস্যা না, প্রতি বছর এটা আপডেট করবে। এবং মৃত বা কোনো যদি আহ, মারা যায় থাকে, কোনো থাকে, এরকম লাইসেন্স আপডেট রাখা লাগবে। লাইসেন্স বাদ হলে অস্ত্র জমা বাধ্যতামূলক, সেটা তো আমরা জানি অস্ত্র আইনের বিধান অনুসারে। আমরা এবং মাদক আইনে আমরা পড়ছি যে অস্ত্র ক্লিয়ার বলে দিছে যে লাইসেন্স বাতিল হয়ে অস্ত্র জমা রাখলে থানা অথবা ডিলার নিকট জমা দিতে হবে, এই কথাটা বলছে। আচ্ছা, আরেকটা দেখেন 385, এটা একটু ইম্পর্টেন্ট। আসামিদের ওই যে আমরা ইয়াতে পড়ছিলাম শর্তাধীন মুক্তিপ্রাপ্ত কয়েদির তালিকা আমরা সামনে পাবো, এটা মনোযোগ দেন। এই যে যাদের কয়েদি যারা থাকবে ফৌজদারি কার্যবিচার 1-এর অধীনে, দেখবেন যে যাদেরকে দণ্ড হ্রাস করা হয়েছে এবং স্থগিত রাখা হয়েছে, তাদের তালিকা বিবি ফর্ম 74 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংরক্ষণ করবেন এবং তাদের সম্পর্কে প্রত্যেক মাসে তদন্ত করবেন। মুক্তিপ্রাপ্ত, দেখেন থানার অনেক কাজ, এগুলো আপনারা কি কোনো সময় দেখছেন ওই স্যার করতে? থানায় এইসব মফস্বলে, মফস্বলতে কিছু কার্যক্রম ভালোই কার্যক্রম হয়, কিন্তু মেট্রো এলাকায় খুবই এইসব কার্যক্রমের ধরাছোঁয়ার বাইরে। তো মুক্তিপ্রাপ্ত কয়েদি যারা থাকবে তাদের শর্তাবলী পালনে কোনো ধরনের ব্যর্থতা হয় এবং তারা পুলিশ সুপারকে অবহিত করবে। পরিদর্শন সময় তালিকা পরীক্ষা করতে হবে। দেখলে এই যে তালিকাগুলো থানায় তো রেজিস্টার অফ নাই, 86টা রেজিস্টার। এটা একটা প্রাপ্ত কয়েদির তালিকা, কয়টা রেজিস্টার দেখবে? বুঝতে পারছেন? 385, 386 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা রিটেনের প্রশ্ন। রাজসাক্ষীর তালিকা, আমরা এই রাজসাক্ষীর তালিকা কই থাকবে? এই থানা অফিসার তার এখতিয়ারাধীন যে সকল রাজসাক্ষী ইতিবৃত্ত একটা তালিকা সংগ্রহ করবে, হিস্ট্রি শিট, ওই যে হিস্ট্রি শিট। এখানেও থানার কথা বলছে, তাদেরকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে রাজসাক্ষীদের তালিকা ক্ষেত্রে। তাদের আচরণ, জীবনযাপন পদ্ধতি সম্পর্কে করবে, কমপক্ষে 3 মাসে একবার তদন্ত অনুষ্ঠিত হবে এবং তার ফলাফল সময় ইতিবৃত্তে ওই যে হিস্ট্রি শিটে কি করতে হবে, লিপিবদ্ধ করতে হবে। বছর শেষে থানা অফিসার প্রত্যেক রাজসাক্ষীর সময় পুলিশ সুপার নিকটের সংক্ষিপ্ত প্রতিবেদন দেবেন। মনোযোগ দেন, রাজসাক্ষীর তালিকা আমরা তো ওই যে 337-38 লাগাই দিয়ে 386 লাগাই, এটা বুঝতে পারছেন? তাহলে রাজসাক্ষীর তালিকা আমরা হচ্ছে এই কি করব, এটার কাজটা কি, যে থানা এলাকার এখতিয়ার দিন আপনার যে রাজসাক্ষী যারা রয়েছে তাদের ইতিবৃত্তে একটা তালিকা সংগ্রহ করবেন আর তাদেরকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং তাদের আচরণ, তাদের যে জীবনযাপন, কমপক্ষে কত মাস, 3 মাস তদন্ত অনুষ্ঠিত হবে। তাদের ফলাফলটা কোথায়, ইতিবৃত্ত লিপিবদ্ধ, হিস্ট্রি শিট লিপিবদ্ধ করতে হবে। আমরা সামনে পাবো হিস্ট্রি শিট কি, হিস্ট্রি শিট কে খোলেন, খোলার কে নির্দেশ দেখলে আমরা যা পাবো। তার যদি বছর শেষে এই রাজসাক্ষী সম্পর্কে কাকে পুলিশ সুপার নিকট সংযুক্ত একটা কি দিবে, ই দিবে, একটা প্রতিবেদন দিবে। আর বার্ষিক পরিদর্শন আসলে সেগুলো তো নোট দিবে, এগুলো তো বলা রয়েছে। আরেকটি ইম্পর্টেন্ট আছে এখানে আপনাদের, এটা হলো এমসিকিউ আসে আপনাদের। এই দেখবেন এই যে অ্যাপ্রুভার যেটা বললাম 386 বলা, রাজশাহী তালিকা ইতিহাস সংগ্রহ করবে প্রতি মাসে, প্রতি 3 মাস অন্তত বার্ষিক রিপোর্ট সুপারিনটেন্ডেন্ট এসপি কে দিতে হবে। 387, 387 কোথায় গেলাম? ও না, এটা না। আচ্ছা, এখান থেকে দেখাই। এই সভা, সহযোগিতা সভার কার্য বিবরণী, এটা একটা আসছিল গত 22 সালে আসছিল একটা এমসিকিউ, যে প্রত্যেক থানায় 75 নং কলামে একটি কার্য বিবরণী রক্ষণাবেক্ষণ করবে এবং থানা পরিদর্শন করত পুলিশ অফিসার কি অপরাধ দমন তদন্ত সংক্রান্ত যে এই ধরনের কতটুকু কার্যক্রম হচ্ছে, অধিযাচন বা সুপারিশ লিপিবদ্ধ করতে পারবে। অন্য কোনো অফিসার বা সার্কেল অফিসার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং অধিযাচন বা সুপারিশ গৃহীত হলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করবে, এই কার্য বিবরণী বইতে লিপিবদ্ধ করতে হবে। প্রত্যেক গৃহীত কার্যক্রম সম্পর্কে যথাযথ কলামে লিপিবদ্ধ করতে হবে। তাৎক্ষণিক যথাযথ পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করার জন্য কার্যবিবরণ গুলো বই মাঝে মাঝে ঊর্ধ্বতন পুলিশ অফিসার কর্তৃক পরীক্ষিত হবে। এটা একটু রিডিং নিবেন, এটা এই কার্য সহযোগিতা বিবরণী বইটা হচ্ছে এই থানায় সংরক্ষিত থাকে, এটা একটু রিডিং নেবেন। 387, 388, এই যে অপারেশন গ্যাং রেকর্ড, 388 অপারেশন গ্যাং রেকর্ড যে সকল সংক্রান্ত আছে, দলবদ্ধ অপরাধী পুলিশ সুপার রেজিস্টার হতে, পুলিশ সুপার রেজিস্টার হতে অংশ প্রত্যেক থানায় সংগ্রহণ করতে হবে। যে গ্যাং রেকর্ড, গ্যাং রেকর্ডটা কি,
যে দলবদ্ধ অপরাধী যারা থাকবে এদের রেকর্ড কোথায় সংরক্ষণ থাকবে? থানায় থাকবে। আর কোথায় কোন রেজিস্টার থেকে? পুলিশ সুপার রেজিস্টার হতে, এসপি অফিস থেকে সেটা। গ্যাং রেকর্ড 388 থানায় সংরক্ষণ করবে, এটা ইম্পর্টেন্ট থানার। ইনকোয়ারি স্লিপ, ইনকোয়ারি স্লিপ এটা আমি বিস্তারিত একটু আলোচনা করবো। ইনকোয়ারি স্লিপ 389, ইনকোয়ারি স্লিপ এবং অপরাধ ম্যাপ, এই দুইটা রিটার্নের প্রশ্ন। অপরাধ ম্যাপ, মনোযোগ দেন। ইনকোয়ারি স্লিপ মানে কি কে বলতে পারবেন? এগুলা একটু আর বিস্তারিত যাব। তদন্ত স্লিপ। এটা পরীক্ষা সবার স্যার তদন্ত স্লিপ স্যার আমরা অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার সুলাইমান আসামির নাম ঠিকানা যাচাই করার জন্য থানা অফিসার যে অফিসার ইনচার্জ যে নিকট নির্ধারিত বিবরণ বলে করে তার ইনকোয়ারি স্লিপ বলে স্যার। ভেরি এটাই গুড। তো স্যার। শোনেন, এটা পরীক্ষা আসবে। ইয়ে স্লিপ কি, ইয়ে স্লিপ পাওয়ার পর করণীয় কি, এটা কিন্তু পরীক্ষা আসবে। এটা লেখা নেন সবাই, সুন্দর করে লেখা নেন। 389 রিটার্ন লেখা নেন সুন্দর করে। 389 হচ্ছে অনুসন্ধান স্লিপ। অনুসন্ধান স্লিপ যখন মামলা হলেই অনেক ক্ষেত্রে শুধু মামলা না, জিডি হলো আমরা ইয়েস পাঠাই। তার নাম ইয়েস মানে হচ্ছে নাম ঠিকানা সঠিক আছে কিনা, চোরাই মাল উদ্ধার করতে হবে, তার আলামত উদ্ধার করতে হবে, আসামি গ্রেপ্তার করতে হবে। অনেক সময় ইয়েস এর পিছনে লেখা থাকে থেকে আসামি গ্রেপ্তার করে তাকে অবহিত করার জন্য এরকম লেখা থাকে। তাহলে কোনো যদি তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে কোনো সময় পুলিশ কর্মকর্তা, কোন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, তা এক থানা অন্য যে থানায় থাকুক না কেন, নিজ থানা এলাকা হলে তো আর দরকার নাই ইয়ে স্লিপ। জানেন তো যে নিজ থানা এলাকায় যদি বসবাস করে তাহলে ইনকোয়ারি স্লিপ দরকার নাই। যদি নিজ থানা অন্য এলাকায় যদি বসবাস করে তাহলে কি করতে করতে হবে? বিয়ে ফর্ম রয়েছে যে 76 77, কি কি বিষয় এখানে একটা এমসিকিউ আছে, ভেরি ইম্পর্টেন্ট, আপনি লিখে নেন। ক খ এখানে রিটার্নের এমসিকিউ দুইটাই এই 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 ইয়াতে। এখানে বলা রয়েছে, দেখবেন যে একেবারে হুবহু উঠাই দিছিল যে যখন কোনো তদন্তকালে কোনো পুলিশ কর্মকর্তা অন্য কোনো ভারপ্রাপ্ত কর্মকর্তা দুশ্চরিত্র লোকদের গতিবিধি ব্যতীত, এই যে পরীক্ষা, এটা মনোযোগ দেন সবাই। দুশ্চরিত্র যারা ব্যাড ক্যারেক্টার যারা থাকবে এদের গতিবিধি ব্যতীত, মনোযোগ দেন সবাই, এটা মুখস্থ করবেন সবাই, এটা সবাই পেস লাগায়। এই যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট যদি মনে হয় দুশ্চরিত্র লোকদের গতিবিধি ব্যতীত তার এলাকার ফৌজদারি প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট, এটাই ইম্পর্টেন্ট যে ফৌজদারি মামলার সাথে যে কানেক্টেড যে বিষয়, পলাতক ব্যক্তির ব্যাপারে কোনো তথ্যের প্রয়োজন। এই সবাই বুঝতেছেন? এই কথাটা নেন, খালি পড়লে হবে না, সবাই একটু মনোযোগ দেন। সবাই একটু মনোযোগ দেন, এই কথাটা নেন যে আপনার কোন কোন ব্যক্তিদের প্রতি আপনি ইয়েস পাঠাবেন, এবং এই দুশ্চরিত্র লোকদের গতিবিধি ব্যতীত বলছে কিন্তু। আর কাদেরকে করবেন বলছে? ফৌজদারি প্রশাসনের সংশ্লিষ্ট কোনো বিষয় এবং পলাতক ব্যক্তিদের ব্যাপারে কোনো তথ্যের প্রয়োজন হলেই তখন তার অনুসন্ধান স্লিপ কি করবে? বিবি ফর্ম 76 এবং 77 প্রেরণ করবেন। দেশের বাইরে বা অভ্যন্তরে অফিসের নিকট ফর্ম নং 76 পুলিশের নিকট সংগ্রহের জন্য 77 পূরণ করে কি করবে? ওই যে যে থানায় পাঠাবেন অফিসার ইনচার্জ বড় প্রেরণ করবেন। প্রত্যেক থানা কি করবে? এই প্রত্যেক থানা এই অনুসন্ধান স্লিপ প্রেরণ করার তারিখ অনুসারক্রমিক নম্বর উল্লেখ করবে, এটা যেখানে আছে। এটার কাজটা দেখেন যে পাওয়ার পর কি, এবং ঘটনা অনুসারে যে চিঠিপত্র রেজিস্টার লাল কালিতে লিপিবদ্ধ করতে হবে। রেজিস্টারে লাল কালিতে লিপিবদ্ধ করতে হবে। অনুসন্ধানকারী যিনি থাকবেন, ফোন থেকে ক্লাস আছে ক্লাসে এই কথা বলেন না। ক্লাস আপনার ভাই এই, যদি কোনো আত্মগোপনকারী সংক্রান্ত হয়, অনুসন্ধান যদি কেউ আত্মগোপনকারী সংক্রান্ত হয়, তবে প্রকৃতির অপরাধে তাকে অভিযুক্ত করা হয়েছে, আচ্ছা এরকম যদি মনে হয় তাও স্পষ্ট উল্লেখ করতে হবে, এটা খেয়াল করবেন। কোন অনুসন্ধান লিপি উত্তর সহ ফেরত পাওয়া গেলে, মানে যখন আপনি যখন ওই থানায় পাঠালেন, ওই থানা যখন সে পাওয়া গেল এসসিডির মাধ্যমে দেখ, অথবা সে নিজে অপর বিষয়ে লিখে দেখ বা আলাদা প্রতিবেদন দেখ, নিয়ম হচ্ছে যদি পাওয়া যায় এসসিডির মাধ্যমে দিতে হবে। তো এই ক্ষেত্রে যেখানে আসছে বলা হচ্ছে সেটা আবার সেই এটার কিন্তু কোনো কাজ নাই। এটা কিন্তু জাস্ট হচ্ছে আপনার পুরো আসছে, আবার ওই ইএস বইতে আপনি আবার কি করবেন? সেখানে একটা মুড়ি করে পেস্ট করবেন। আবার যেখান থেকে ছিল সেখানে আঠাতে সংযুক্ত করতে হবে। অনুসন্ধান লিপি গ্রহণকারী অফিসার বিষয়টি জরুরি বলে মনে করবেন, যত দ্রুত সম্ভব তা প্রেরণের ব্যবস্থা করবে। যে যেখানে পাঠাবে যত দ্রুত সম্ভব সেটা দ্রুত প্রেরণ ব্যবস্থা করতে হবে। অনুসন্ধান স্লিপ ফেরত পাওয়া, যদি ফেরত না পাওয়া যায়, দেরি হয়, তাহলে তাগিদ পত্র দিতে হবে। বুঝতে পারছেন? তবে তাগিদ দিতে হবে, আমরা অনেক সময় তাগিদ দিই, বেতার বার্তা দিই যে এখনো ফেরত পাওয়া যায় না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই 389 আমি আপনাদের আলাদাভাবে খুব অনুসন্ধান স্লিপ কি, অনুসন্ধান স্লিপের উদ্দেশ্য কি, অনুস্লিপ কাদেরকে স্লিপ জারি করা হয় কোন কোন ব্যক্তিদের, এবং অনুসন্ধান স্লিপের পাওয়ার পর কি করণীয়, এটা একটা প্রশ্ন আছে, আপনারা পড়ে নেবেন, সমস্যা নেই, এটা ভেরি ইম্পর্টেন্ট। এই যে প্রথম দিকে দিচ্ছি, এই যে প্রথম কয়ের যে প্রথম লাইনটা, এটাই হলো এমসিকিউ। একটা হুবহু পরীক্ষা আসবে, হুবহু বলে দিবে যে অনুসন্ধান স্লিপ কোন ক্ষেত্রে অনুসন্ধান স্লিপ করা হয় না এবং কাদের ক্ষেত্রে, এই বলা হয়েছে। 390, এরপর দেখেন 390 অপরাধ মানচিত্র। এই অপরাধ মানচিত্র কোথায় থাকে কে বলতে পারবেন? থানায় সার্কেল নাকি? থানায় থাকে স্যার, থানায় থাকে। সার্কেল থানায় অফিস স্যার। থাকে না? থানায় স্যার থানায় সার্কেলে থাকে না? থানায়
না সার্কেল অফিসে থাকে, থানাও আছে একটা। সার্কেল অফিসে থাকে কিনা? সার্কেল অফিসে থাকে। আচ্ছা, এটা এটার এখান থেকে একটা এমসিকিউ আছে। এটা একটু এমসিকিউ আছে, এটা আমি অপরাধ মানচিত্রটা আজকে আলোচনা করবো না। এটা 2-3টা এমসিকিউ আছে, একটু ভালো করে বুঝাই দিতে হবে। এইটা আপনাদের জন্য কিছু কিছু বিষয় আছে, এটা জানা দরকার এবং পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকে। অপরাধ মানচিত্র এবং ক্রাইম চার্ট ইয়ার ইয়ার একটা পার্থক্য আসে। এবং একটু একটু ধারণা দেই। আচ্ছা, এই ক্লাসের পর একটা লিঙ্ক দিচ্ছি, সবাই অ্যাড হবেন। কেটে যাবে, আরেকটা লিঙ্ক দিচ্ছি, সবাই অ্যাড হয়ে যাবে। একটু বলে দেই যে এখানে যে এই অপরাধ মানচিত্রটা কোন ক্ষেত্রে ইউজ হচ্ছে। অপরাধ মানচিত্রটা হচ্ছে, এটার সংজ্ঞা কোথাও বলানো হয়নি, তবে এটা আমরা 3 মাস পর পর, এটা ক্রাইম এগেন্স্ট প্রপার্টি সংক্রান্ত, মনে রাখবেন ক্রাইম এগেন্স্ট প্রপার্টি, যেহেতু সার্কেল সংগ্রহণ করে এবং ক্রাইম এগেন্স্ট প্রপার্টি সম্পত্তি জনিত রেজিস্টার একমাত্র ক্রাইম, যেহেতু সার্কেল অফিসের সংগ্রহণ, এই জন্য অপরাধ মানচিত্রটা ব্যবহারটা ওখানে বেশি। সার্কেল এখানে আবার এই যে ডাকাতির ক্ষেত্রে ডি চিহ্ন দেয়, চুরির ক্ষেত্রে টি চিহ্ন দেয়। আবার এখানে কথা হচ্ছে আবার টিতে থ্যাফট, ডিতে ডাকাতি, আর বারগুলোতে বি। এই যে এখন এখানে একটু বিষয় আছে, এই আহ, আহ, এই ডাকাতি ডাকাতি এবং চুরির উদ্দেশ্যে শীত কাটা। এই ডাকাতি, প্রথম এই ডাকাতি হচ্ছে কালো কালি। ডাকাতি সবসময় মনে রাখবেন, ডাকাতি হচ্ছে কালো কালি, আর চুরি এবং অন্যান্য যা আছে সবই হচ্ছে লাল কালি, এই যে শীত কাটা। ডাকাতি শুধু লাল কালি, এমসিকিউ আসবে, ডাকাতি কোন কালিতে, কালো কালি। আর চুরি এবং শীত কাটা হলো লাল কালি। এটা হলো এমসিকিউ, লাল বলে দিলাম। এটা আমরা কালকে থেকে এটা একটু বিস্তারিত আলোচনা করবো। তাহলে আমরা 300 খতিয়ান থেকে 390 তো শুধু জাস্ট একটু মোটামুটি একটু দেখছি। এখানে শুধু লিখিত প্রশ্ন দিচ্ছি হচ্ছে রিটেনের প্রশ্ন, অনুসন্ধান স্লিপ। আর এখানে যা আছে যা পড়াইলাম যা হচ্ছে সবগুলো এমসিকিউর ক্ষেত্রে, আর এগুলা অন্য কিছু নাই। শুধু এখানে রিটেনের প্রশ্ন একটা পাইলাম, যে অনুসন্ধান স্লিপ কি। তাহলে আমি আরেকটা দিচ্ছি, লিঙ্ক দিচ্ছি, সবাই অ্যাড হয়ে যাবে। সাক্ষ্য আলোচনা হবে, আরো ক্লাস আছে, কিন্তু যাবেন না।